প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন মাসুমুর রহমান খলিলি, নির্বাহী সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত। আরও রয়েছেন মাহিন সরকার, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব মাহিন সরকারের কাছে। মাহিন সরকার, মাঝখানে বেশ কদিন রাজনৈতিক একটা উত্তেজনা, উদ্বেগ, উৎকণ্ঠা সবই ছিল। প্রধান উপদেষ্টার পদত্যাগের যে আওয়াজটা উঠেছিল সেখান থেকে এর জন্ম। তারপরে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হলো, এক ধরনের স্থিতি অবস্থা রয়েছে, তবে অস্থিরতা কাটেনি। এখানে দুটো বিষয়ে আমরা লক্ষ্য করলাম। সেটি হলো, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর রোববার প্রেস উইংয়ে তারা একটা সংবাদ সম্মেলন করে এবং সেখানে বলা হয় যে প্রফেসর ইউনূস বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর দেশের ভেতরে এবং বাইরে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আর এসব করা হচ্ছে দেশকে পিছিয়ে দেওয়ার জন্য এবং গোলামিতে ফেরত নিয়ে যাওয়ার জন্য। যারা দেখা করেছেন তাদের মধ্যে একজন হলেন যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। উনিও সংবাদ সম্মেলনে বলেছেন যে প্রধান উপদেষ্টা তাকে বলেছেন যে ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে, এই জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার বলে প্রধান উপদেষ্টা মনে করেন। কি বলবেন আপনি? দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। উনি শান্তিতে নোবেল বিজয়ী, এটি আমরা জানি। কিন্তু উনি, ওনার যে অভিজ্ঞতা, ওনার ৮০-র বেশি বয়স, তো ওনার যে অভিজ্ঞতার আলোকে উনি দেখেছেন, উনি বুঝেছেন, উনি বলেছেন, এবং আমরা মনে করি যে ওনার বক্তব্য সঠিক। কারণ আওয়ামী লীগ এত দ্রুত চলে যাবে, একটা গণ অভ্যুত্থান হবে, হয়তো আওয়ামী লীগকে যারা পেছন থেকে সমর্থন করেছে তাদেরও সেই পরিমাণ ধারণায় ছিল না, এবং এটি কিন্তু ঘটে গেছে। কারণ ছাত্র জনতার অভূতপূর্ব যে গণ অভ্যুত্থান সেটি ঘটে গেছে। তো সেই জায়গা থেকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাত্র জনতার পক্ষ থেকে ইনভাইট করেছি। উনি আমাদের দায়িত্বে এসেছেন, উনি ক্ষমতায় আসেননি, উনি দায়িত্বে এসেছেন। সেই দায়িত্বের জায়গা থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটি আসলে সবার প্রাণের দাবি ছিল। এটি ইনফ্যাক্ট অনেক আগেই করা উচিত ছিল। তো এই ঘোষণা বা প্রক্রিয়া শুরু হয়েছে। তারপর থেকেই কিন্তু দেশে অদ্ভুত এবং উদ্ভট কিছু আমরা রিঅ্যাকশন দেখতে পেয়েছি, এবং সেগুলো অপ্রত্যাশিতভাবে ২-১টি রাজনৈতিক দলের ব্যানার থেকেও এসেছে। এখন এই যে সমস্যাগুলো, এগুলো হবে না কেন? তারপরে আমরা দেখতে পেয়েছি যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল, সেটি কিন্তু আরো বেড়েছে। তো এটি তো একটি প্রতিক্রিয়া থাকবে, এটি খুবই স্বাভাবিক। এখন বাংলাদেশের চতুর্পাশে একটি বড় রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র তারা বলে থাকেন। তো সেই জায়গা থেকে আমরা যদি বাংলাদেশকে বিবেচনা করি, বাংলাদেশ এতদিন ছিল তাদের একটি ওপেন মার্কেট। তো সেই ওপেন মার্কেটে তাদের একচেটিয়া যে আধিপত্য, সেটি কিন্তু তারা হারাতে বসেছে। এখানে সাংস্কৃতিকভাবে তারা আমাদের উপর আগ্রাসন চালাতো। তো সবকিছু মিলিয়ে তাদের একটি কি বলে, নতুন ধরনের একটি কলোনি, একবিংশ শতাব্দীর একটি বড় ধরনের কলোনি তাদের হাত থেকে চলে গেল, এমন একটি ধারণা তাদের মধ্যে রয়েছে। এবং তাদের বিভিন্ন অফিসিয়াল ব্যক্তিবর্গের স্টেটমেন্টে আমরা বিভিন্ন সময় এর প্রমাণও পেয়েছি এই ৫ আগস্টের পরে। তো সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার উপলব্ধি থেকে বলেছেন। এর বাইরে শুধু ইন্ডিয়া নয়, আরও অন্যান্য রাষ্ট্র আওয়ামী লীগকে নিয়ে আসলে কেমন দৃষ্টিভঙ্গি পোষণ করে সেটিও আমাদের জানা প্রয়োজন। কারণ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হবে, এটি তো ৫ আগস্টের মধ্য দিয়েই এটা চূড়ান্তভাবে নির্ধারিত হয়েছে। তারপরও কে বা কারা কোন উদ্দেশ্যে আসলে এটি ঠেকিয়ে রাখতে চায়, এটি আসলে আমাদের জানা প্রয়োজন। রাষ্ট্রের অভ্যন্তরে অন্য কোনো কেউ বাধা দেওয়ার চেষ্টা করছে কিনা, এটাও আমাদের দেখার বিষয়। কারণ রাষ্ট্রের পলিসি মেকার এক জিনিস, আর রাষ্ট্রের এই পলিসি যারা বাস্তবায়ন করে, ইমপ্লিমেন্ট করে, তাদের ক্ষেত্রটা আবার ভিন্ন। এই দুইয়ের মধ্যে কি পারস্পরিক বোঝাপড়া আছে কিনা, সেটিও লক্ষণীয় বিষয়। এখন যারা এই পলিসি মেক করে এবং যারা এই পলিসি ইমপ্লিমেন্ট করে,
আমাদের ধারণা যে এখানে বোঝাপড়ার কিছুটা ঘাটতি রয়েছে। তো সবকিছু মিলে ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রজ্ঞার জায়গা থেকে এই কথাটি বলেছেন এবং আমরা আ তরুণ বা উঠতি রাজনীতিবিদ হিসেবেও আমরা মনে করি যে এটি সত্য। মাসুমুর রহমান খলিলি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আসলে আমরা নিজেরাও বাইরে থেকে বা গণমাধ্যম কর্মী হিসেবে দেখার সুযোগ হয়েছে। আমরা দেখছি যে কারা কারা সক্রিয় হচ্ছে, কারা প্যাট্রোনাইজ করেছে বা করছে। একটা জিনিস আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই প্রফেসর ইউনূসের থাকা না থাকা নিয়েও কিন্তু বাইরেও একটা আলোচনা রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, কানাডা যারা রয়েছে পশ্চিমা বিশ্ব, তারা কিন্তু একটা মেসেজ দিয়েছে যে তারা প্রফেসর ইউনূসকে চান এই ঘটনার পরে। কিন্তু আরেকটা মেসেজ সম্ভবত আসেনি, সেটি হলো তারা এটাও বলে দিয়েছেন যাদেরকে বলা দরকার যে উনি না থাকলে অন্য যে সরকারে আসুক না কেন তাকে তারা সমর্থন করবে না। এবং আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জাতিসংঘের যে মানবাধিকার কমিশনে যে প্রতিবেদন দেওয়া হয়েছিল, সেই প্রতিবেদনে কিন্তু লেখা হয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে তারা একমত না, এর বিপক্ষেই। কিন্তু যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো তখন কিন্তু কোনো রাষ্ট্র এই ব্যাপারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি। কি বলবেন? আসলে 5ই আগস্টের বা 36শে জুলাই যেটা আমরা বলি, এই বিপ্লব অথবা গণ অভ্যুত্থান, এটার মূল চেতনা অথবা মূল লক্ষ্য ছিল দুইটা। একটা ছিল ফেসিবাদ যাতে বাংলাদেশে নতুন করে আবার শিকড় গাড়তে না পারে। ফেসিবাদ সেটা আওয়ামী লীগ হোক অথবা যে কোনো রাজনৈতিক নামে হোক, ওটার পুনরাবৃত্তি যাতে না হয়, এটা ছিল একটা প্রধান চেতনা। যার কারণে এই যে ছাত্র যারা আছে তারা প্রায় 2000-এর মতো জীবন দিল এবং আরও তার অনেক গুণ বেশি হচ্ছে পঙ্গুত্ব বরণ করছে। আরেকটা ছিল হচ্ছে বাংলাদেশ যাতে তার নিজস্ব সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে এবং আধিপত্যবাদ থেকে মুক্ত থাকতে পারে। এই যে দুইটা প্রধান চেতনা, এই দুইটা চেতনাটা এটা শুধু বাংলাদেশের জনগণের চেতনা ছিল এমন না, এটার প্রতি একটা আন্তর্জাতিক সমর্থন তৈরি হয়েছিল। আমরা বাংলাদেশের কূটনৈতিক অংশীদারকে যদি ভাগ করি, তাহলে এই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পক্ষে একটা মাত্র প্রতিবেশী দেশ ছাড়া মেজর সবগুলো দেশ ছিল একটা পক্ষে। আর একটা প্রতিবেশী দেশ ছিল হচ্ছে যারা এই গত 16 বছর ধরে ফেসিবাদ হওয়ার জন্য একটা দলকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, তারা কিন্তু এই গণ অভ্যুত্থানকে সমর্থন করেনি। শুধু সমর্থন করেনি তা না, পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে প্রত্যেকটা পদে পদে এটার বিরোধিতা করা হয়েছে। সর্বশেষ যেটা আপনি উল্লেখ করেন, আওয়ামী লীগের কার্যক্রমকে যখন নিষিদ্ধ ঘোষণা করা হয় তখন এটারও কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কিন্তু 5 তারিখে হয়নি, হয়েছে অনেক পরে। এই মাঝখানের সময়টা যদি আপনি হিসাব করেন তাহলে তারা ফেসিবাদ কায়েম করছিল 15 বছর ধরে। শুধু তা না, তারা নতুন করে ফেসিবাদ কায়েম করার জন্য নানান ধরনের সন্ত্রাসী এবং রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের মধ্যে অস্থিরতা তৈরি করার জন্য নানান কর্মকাণ্ডে ইন্ধন দিচ্ছিল। আপনি সামাজিকভাবে বিভিন্ন গ্রুপকে উস্কে দেয়া, হয়তো যারা আন্দোলনে নামছে তারাও কিন্তু জানে না, একটা গার্মেন্টসে বেতন পাচ্ছে না, তাদেরকে বলো যে চলো আমরা যমুনা ঘেরাও করি। গার্মেন্টসের একটা বেতনের সাথে যমুনা ঘেরাও কী সম্পর্ক? এগুলোর পেছনে কিন্তু একটা বড় ধরনের ষড়যন্ত্র কাজ করে। সেই ষড়যন্ত্রটা হচ্ছে এই যে গণ অভ্যুত্থানের পরবর্তী যে সরকার, পরবর্তী যে রাজনৈতিক বন্দোবস্ত, এটা যাতে বাস্তবে রূপ না নিতে পারে সেটার জন্য একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা। তবে এই যে গত কয়েকদিনের রাজনৈতিক অস্থিরতার কথা যেটা বললেন, এই অস্থিরতার একটা বড় ইয়েটা হচ্ছে, ইতিবাচক দিকটা হচ্ছে এই, দেশের মানুষ 5 তারিখের পরে আবার নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে। হয়তো এখন কেউ ডাক দেয়নি বলেই আমরা রাস্তায় দেখতে পাই না। আমার ধারণা কোনো ফোর্স যদি কোনো, যেমন আগস্ট 36শে জুলাইয়ের পক্ষের কোনো শক্তি যদি জনসমর্থনের ডাক দেওয়া হয় গভর্নমেন্টের পক্ষে, তাহলে দেখা যাবে যে 10-15 লক্ষ মানুষ কিন্তু এক হয়ে গেছে। যেটা ওনার বিপক্ষে যারা ঘেরাও নানান কিছু বলা হচ্ছে তার চেয়ে হয়তো অনেক গুণ বেশি হবে। তো এই যে একটা সুপ্ত জনমত আবার নতুন করে জাগিয়ে ওঠা, এটা হচ্ছে এই রাজনৈতিক অস্থিরতা এবং প্রফেসর ইউনূসের গভর্নমেন্টকে অচল করে দেওয়ার যে প্রচেষ্টা, তার একটা ফল। ঠিক একইভাবে তার আরেকটা ফল হচ্ছে দেশের বাইরে। সেটা হচ্ছে আপনি যেটা বললেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সবাই ইউনূসের সরকারকে সমর্থন করেছে এবং অস্থিরতা তৈরি করে তাকে বিদায় করার পরে নতুন কোনো সরকার যদি আনার চিন্তা কেউ করে, সেই সরকারকে সাপোর্ট করবে না, সেটাও কিন্তু পরিষ্কার বার্তায় এখানে আছে। এর বাইরেও চীন একটা বড় শক্তি, বিশেষ করে বাংলাদেশের জন্য, এই এশিয়ার জন্য। সেই চীনের একটা সুপ্ত মেসেজ কিন্তু আছে, সেটা হচ্ছে কোনোভাবেই তারা আবার ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে জেগে বসুক, এটাই কোনোভাবেই সমর্থন করবে না। এবং এই বিষয়টা তারা হয়তো প্রকাশ্যে কিছু বলে না,
কিন্তু যারা খোঁজ খবর রাখে তারা জানে যে নীরব একটা তৎপরতা গত কয়েক দিনের মধ্যে চালিয়ে গেছে। ফলে বাংলাদেশে যারা মনে করে যে বৈষম্য বিরোধী কোনো রাজনৈতিক দল অথবা রাজনৈতিক ফোরামের ব্যানারে এসে ফেসিবাদী শক্তিকে আবার ঐক্যবদ্ধ করা হবে, রাজনৈতিক ব্যবস্থাকে অচল করে দেওয়া হবে, প্রফেসর ইউনূসের গভর্নমেন্টকে বিদায় করার জন্য একটা পরিবেশ তৈরি করা হবে, এটা চিন্তা করলে আমার মনে হয় ভুল হবে। আর ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে আমার মনে হয় তাদের জন্য ঐক্যবদ্ধ থাকাটাই, সেই ৩৬ জুলাই চেতনায় ঐক্যবদ্ধ থাকতে হবে, ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আধিপত্যবাদ যাতে আবার বাংলাদেশের নিয়ন্ত্রণ নিতে না পারে সেটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। এভাবে ঐক্যবদ্ধ হয়ে যদি সম্মিলিতভাবে যাত্রা করা হয় তাহলে সেটাই হবে বাংলাদেশ রাষ্ট্রের জন্য কল্যাণ, এ দেশের মানুষের জন্য কল্যাণ এবং বৈষম্য বিরোধী রাজনৈতিক শক্তির জন্য কল্যাণ। মাহিন সরকার, এবারে এই ঘটনায় কিন্তু কি হয়েছে তার কয়েকটি লক্ষণ মাসুম রহমান খলিল বললেন। আরেকটি বিষয় কিন্তু হয়েছে মোটা দাগে, সেটি হলো এই ৫ই অগাস্টের পর এই গত ১০ মাস কারা কোন অবস্থান নিয়েছে, কারা ফেসিবাদের পক্ষে আবার নেমেছে অথবা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আর কারা চায় না, এই বিভাজনে কিন্তু মোটা দাগে তৈরি হয়েছে। আপনার কি মনে হয়? আমাদের এই জুলাইয়ের পক্ষের যে শক্তিগুলো আছে তাদের অনেকের কাছ থেকে আমরা অনেক প্রত্যাশা বেশি ছিল, অনেকে সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী ছিল, তাদের কাছ থেকে আরো বেশি প্রত্যাশা ছিল। সেটি হোক আহত বা শহীদ পরিবারের টেক কেয়ার করার ক্ষেত্রে কিংবা দেশের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য ফোর্স পাঠানোর ক্ষেত্রে। তো সবকিছু মিলে আমরা অনেকের কাছ থেকেই হতাশ হয়েছি। আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলো একসাথে থাকুক, কিন্তু ৫ আগস্টের পর থেকে আমরা পরিস্থিতি ভিন্ন দেখছি। বিশেষত আমরা যখন ৫ আগস্ট ঘটে যায় তার ২ দিন পরেই কিন্তু একটা বিএনপির একটা মহাসমাবেশ হয় এবং তারা কিন্তু ওইখানে অন্যতম একটি তাদের প্রধানতম যে দাবি, সেই দাবির জায়গা থেকে তারা দাবি করেছে যে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন, ৩ মাসের মধ্যে ৩ মাসের মধ্যে নির্বাচন। তো তখন কিন্তু কোনো সরকার ছিল না দেশে, ফর্ম হয়নি, তো সরকার দেশে নাই, কিন্তু ওই অবস্থায় আসলে সে দাবিটা করলো কার কাছে? তো তারপর থেকে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, কিন্তু তারা শুরু থেকেই এই সরকারকে ট্রিট করেছে মূলত একটি কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে, কিন্তু এই সরকার কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে আসেনি, তারা কিন্তু গণ অভ্যুত্থানের সরকার। তো গণ অভ্যুত্থান মানে হলো জনগণ ভোট ব্যালটে যতটুকু তার মতামত প্রকাশ করে তার চাইতে বেশি ফোর্সফুলি সে কিন্তু তার মতামত দিয়েছে এবং সব দল। তো সেই জায়গা থেকে এভাবেই আমার মনে হয় যে ঐক্যের জায়গাটা বিনষ্ট হয়েছে। তার পাশাপাশি সাংগঠনিক কাঠামো বিস্তারের জন্য অনেক রাজনৈতিক দল বা তাদের কর্মী সংখ্যা বেশি দেখানোর জন্য এমনও হতে পারে, সেটি বাংলাদেশের বিদ্যমান অনেক রাজনৈতিক দলই হয়তো এরকম করেছে। সে জায়গায় পুরাতন যে আওয়ামী লীগ, তো ওই সময়ের আওয়ামী লীগ যাদের একটু তাদের কথিত ফেস ভ্যালু ভালো বা তাদের কাছে অর্থনৈতিকভাবে অনেক সক্ষমতা আছে, তাদের কাছ থেকে তারা সহায়তা নিয়েছে এবং কর্মীও হয়তো নিয়েছে, আমরা বিভিন্ন সময় নিউজ টিভি চ্যানেলে আমরা দেখেছি। তো সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে এটি একেবারেই উচিত নয় যে আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসিত করা। মাহিন সরকার, এখানে একটা জিনিস বলি আপনাকে, সেটি হলো যে গত ১৫ বছরে রাজনৈতিক দলগুলো ব্যাপক আন্দোলন করেছে, নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, ফাঁসি গুম সবকিছুর শিকার হয়েছে, কিন্তু তারা বড় বড় কর্মসূচি দিয়েছে, কিন্তু সেগুলো সাকসেস হতে পারেনি। মূল কারণ হলো সেটি ছিল দলীয় প্রোগ্রাম, সাধারণ মানুষ তাদের উপর আস্থা রাখতে পারেনি যে এই দলটি বা অমুকরা এই সরকারকে ফেলে দিতে পারবে, এরকম আস্থা তারা তৈরি করতে পারে। আপনারা সেটা করেছেন, আমাদের শক্তি কম ছিল, কিন্তু মানুষের আস্থার কারণে আপনারা বিশাল শক্তিশালী হয়ে ওঠে এবং ফ্যাসিস্ট বিরোধী সব রাজনৈতিক দল আপনাদের পেছনে গিয়ে দাঁড়িয়েছিল। এবং যেভাবেই হোক না কেন এই আন্দোলনটা আপনারা নেতৃত্ব দিয়েছেন, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং জনগণ আস্থা রেখেছে। আমাকে একটু বলবেন কি যে আপনারা এখন টার্গেটে পরিণত হচ্ছেন কেন? দেখুন, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি এবং আমরা চাই যে বাংলাদেশের সকল ক্ষেত্রেই আর কি একটি রাষ্ট্র পরিচালনায় যতগুলো খাত আছে প্রত্যেকটি খাতেই পরিপূর্ণ সংস্কার হোক এবং
সেই কারণে হয়তো যারা এই খাতগুলো থেকে যদি সংস্কার না হয়, তারা যে সুবিধা ভোগ করবে সেটি আমাদের কারণে পারবে না, এটি অন্যতম মূল কারণ। আর তার বাইরে আওয়ামী ফ্যাসিবাদের ইন্ধনে আমাদেরকে বিভিন্নভাবে টার্গেট করা হচ্ছে। তার বাইরে আরেকটি কথা বলতে চাই যে আহ, জাতির আয়না হলো গণমাধ্যম। তো গণমাধ্যমে কিন্তু আমাদের বিপক্ষে আমরা দেখেছি বিভিন্ন সময় জনমত গঠন করা হচ্ছে, কারণ গণমাধ্যমগুলো ছিল এক একটি কর্পোরেট হাউসের আন্ডারে তারা পরিচালিত একটা এবং মিডিয়া সবই হাউস, ছিল ফেসিস্টদের অলিগার। এবং সবই তাদের অধীনে ছিল। তো সবকিছু মিলে সেখানে কি আদৌ কোনো সংস্কার হয়েছে? সংস্কার হয়নি। তো জনমত গঠনের ক্ষেত্রে তারা যেহেতু ভূমিকা রাখে, এ, তারা বিভ্রান্তির জায়গাটুকু সৃষ্টি করতে পারছে এখনো, কারণ তাদের ওই জায়গায় সংস্কার পৌঁছায়নি। কিন্তু আরেকটি বিষয় এখানে কিন্তু রয়েছে, সেটি হলো যে আপনাদের কিছু নেতার কথাবার্তা যেটা হয়েছে, আপনাদের ঘনিষ্ঠ জন বলে যারা পরিচিত যে পক্ষটা, ফেসিস্ট বিরোধী যে শক্তিগুলি রয়েছে ছিল, কেউ কেউ আপনাদের বিপক্ষে একেবারে ওপেন নেমে পড়েছে, কিন্তু কেউ কেউ ছিল আপনাদের প্রতি সহানুভূতিশীল। তাদের সঙ্গেও কিন্তু আপনাদের সম্পর্কের একটা ঘাটতি দেখা দিয়েছিল। বিএনপি এই গণ অভ্যুত্থানের অন্যতম তারা কিন্তু স্টেক হোল্ডার, যদিও এটি অরাজনৈতিক ব্যানারে হয়েছে, কিন্তু বিএনপি ছিল, জামাত ইসলাম, তারপরে অন্যান্য যারা ডানপন্থী এবং কিছু বামপন্থী গ্রুপও ছিল, সবকিছু মিলে প্রত্যেকেই কিন্তু স্টেক রাখে। তো সবকিছু মিলে আমরা দেখতে পেয়েছি যে এই আন্দোলনে যে সফলতা এসেছে সেটি আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলতে পেরেছি বিধায়। কিন্তু 5 আগস্টের পরে আমাদের রাজনৈতিক দল তখনও গঠিত হয়নি, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, তখনও আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলেছি এবং আমরা মানুষের জনসমর্থন পেয়েছি। রাজনৈতিক দল হওয়ার পরে কিন্তু আমাদের পরিধি তুলনামূলক ছোট হয়ে যাবে, এটি স্বাভাবিক, কারণ আমাদের রাজনৈতিক যাত্রা শুরু। এতদিন আমরা অরাজনৈতিক আকারে ছিলাম। তো এখন আমার সাংগঠনিক কাঠামো দিয়ে আমার প্রমাণ করতে হবে যে আমি আসলে কতটুকু দক্ষ। তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের সহায়তাই দরকার ছিল, প্রত্যেকের সমর্থন দরকার ছিল। আমাদের কারো কারো কথায় হয়তো যেই ঐক্যের জায়গাটা বা ঐক্যের প্রয়োজন ছিল সেটি বিনষ্ট হয়েছে বা হতে পারে, সেটি একেবারে অস্বীকারযোগ্য নয়। তবে আমরা বলতে চাই যে এই ঘটনায় আমাদের সম্ভবত কিছুটা মেরামত হয়েছে নাকি? এটি আমরা চাই যে সবসময় ঐক্য যেন থাকে, এবং আমরা ইতোমধ্যে আমাদের পক্ষ থেকে অবস্থান পরিষ্কার করেছি। আমরা ঘোষণা করেছি যে আমাদের দলটি একটি আদর্শ মধ্যমপন্থী দল। তো মধ্যমপন্থী মানে এটি নয় যে আপনি একটি জগা খিচুড়ি করেছেন। মধ্যমপন্থী মানে এখানে যারা যারা স্টেক হোল্ডার ছিল এক এক মতাদর্শের, প্রত্যেকটি মতাদর্শই এখানে স্থান পাবে এবং তারা ঐক্যবদ্ধ থাকবে, যেমন জুলাইয়ে ছিল। তো আমরা সেই জায়গা থেকে আমরা কিন্তু আমাদের অবস্থান ক্লিয়ার কিন্তু আপনাদের একটি অংশ আপনাদেরকে ডানপন্থীর দিকে ঠেলে দিতে চায়, আরেকটি অংশ বামপন্থীর দিকে ঠেলে দিতে চায়, আপনাদের ভেতর থেকেই। তাহলে আপনারা কোন দিকে যাবেন? ডান বামের বিভাজনে আমরা আগে যেতে চাই না, এবং ডান হবে না বাম হবে না কি একেবারেই মধ্যমপন্থী, সেটি আসলে সামনে আমাদের চলার পথ নির্ধারণ করে দেবে। আমরা এখনই বলতে চাচ্ছি না যে আমরা কোন পথে যাচ্ছি, কিভাবে যাব। তবে হ্যাঁ, আমাদের রাজনৈতিক দলটি ধর্মীয় আদর্শ, মূল্যবোধ এবং বাংলাদেশি যে জাতীয়তা সেটিকে ধারণ করে সবসময় এগিয়ে যাবে, এবং আমাদের যে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, সেটি অবশ্যই সামনের দিনগুলোতে ভালো করবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুম রহমান খলিলি,
রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, মাসুর রহমান খলিলি। প্রফেসর ইউনূস পদত্যাগ করছেন না, এই বিষয়টি চূড়ান্ত হয়েছে। কিন্তু যে কারণে উনি পদত্যাগ করতে চেয়েছিলেন সেই বিষয়গুলো কিন্তু রয়ে গিয়েছে। এবং আপনি গত দুদিন ধরে লক্ষ্য করেছেন নিশ্চয়ই, আন্দোলন, সচিবালয় বলুন, শহীদ মিনার বলুন, নানান জায়গায় আন্দোলন কিন্তু এখনো ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে। এখন প্রশ্ন হলো, সেই পুরনো পরিস্থিতি যদি থাকে তাহলে এই যে আলোচনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ মেয়াদে হলো, তার ফলাফলটা কি? প্রফেসর ইউনূস সাহেবের পদত্যাগ করার জন্য তো কেউ আহ্বান জানায়নি, কেউ দাবিও করে নেই। এরপরেও উনি পদত্যাগের চিন্তাভাবনা করছিলেন। কেন করছিলেন? করার কারণটা হচ্ছে কি, প্রফেসর ইউনূস সাহেব তো বাংলাদেশের এই যে দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের, এটা উনি চেয়ে নেননি, ওনাকে ডেকে আনা হয়েছে। উনি বরং সম্মতি দিয়েছেন, রাজি হয়েছেন। কেন রাজি হয়েছিলেন? 3টা কারণে রাজি হয়েছিলেন। একটা হচ্ছে উনি বাংলাদেশ রাষ্ট্র ও এর আগে ফেসিবাদী শাসনে বেসিক কাঠামোগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে মেরামত করার একটা দায়িত্ব উনি পালন করতে চাইছিলেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচনের যে ইনস্টিটিউশনটা, এটা কিন্তু 15 বছর একেবারে ভেঙে গেছিল। ধরুন এই 15-20 বছর ধরে যারা ভোটার হওয়ার মতো বয়সে পৌঁছেছিল তারা কেউ কিন্তু ভোট দেওয়ার সুযোগ পায়নি। তো ফলে উনি একটা অবাধ, নিরপেক্ষ এবং গণতান্ত্রিক যে পথটা, এই পথে রাষ্ট্রকে নিয়ে আসতে চেয়েছিলেন। তারপর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কি, জুলাই অভ্যুত্থানের যে দুইটা প্রধান চেতনা ছিল, একটা হচ্ছে আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের স্বার্থকে সামনে রেখেই গ্রহণ করা হবে, সেই পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়া। আর নতুন করে যাতে ফেসিবাদ তৈরি হতে না পারে সেজন্য একটা কাঠামোগত সংস্কার করা। এই কাজগুলো উনি একদম প্রথম থেকেই শুরু করেছেন। স্বাভাবিকভাবে দায়িত্ব গ্রহণ করার পরে জুলাই আন্দোলনে যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটা নতুন অবস্থা যেটা তৈরি হয়েছিল, এই সময় আইন শৃঙ্খলা রক্ষা করা এবং প্রশাসনকে নতুন করে কর্মক্ষম করা, এটার জন্য কিছু সময় তো ওনাকে দিতে হয়েছে। এই সময়টা দেওয়ার পরেই কিন্তু উনি সংস্কারের কাজে হাত দিয়েছেন এবং সংস্কারের কাজগুলো উনি একদম কাঠামো ধরে কিন্তু করছেন। ধরুন প্রথমে 6টা, তারপর আরও 5টা, 11টা সংস্কার কমিশন হয়েছে। এই কমিশনগুলো কিন্তু নির্ধারিত সময়েই প্রায় সবাই তার রিপোর্ট দিয়েছে এবং তারা স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলোচনা শুরু করেছেন। আবার সমন্বিত একটা ঐকমত্য কমিশন তৈরি করে তাদের সাথে কথাবার্তা বলছে। এর মাধ্যমে প্রফেসর ইউনূস সাহেব কোনো সময় কিন্তু নষ্ট করেননি এবং উনি নির্বাচনের ব্যাপারে পরিষ্কার কথা বলেছেন। এবং আমার জানা মতে উনি যখন এই কথা শুরু করেছেন নির্বাচন কখন হবে, এবং গতকাল পর্যন্ত একই বক্তব্য কিন্তু দিয়েছেন, সেটা হচ্ছে যদি আমরা কম সংস্কার করে নির্বাচন চাই তাহলে এটা ডিসেম্বরে সম্ভব, আর মৌলিক সংস্কারগুলো যদি এবং আরেক বেশি কিছু সংস্কার চাই তাহলে আমাদেরকে জুন পর্যন্ত হয়তো সময় লাগতে পারে। জুনের পর আর নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই, তার আগেই হয়ে যাবে। তো এই যে বক্তব্য, এই বক্তব্যে তো উনি অটল আছেন। এখন প্রশ্ন হতে পারে যে আমরা যদি দাবি করি ওনাকে নির্দিষ্টভাবে, না ডিসেম্বরের 30 তারিখ নির্বাচন, ফেব্রুয়ারির 10 তারিখ নির্বাচন, এরকম একটা নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক, যেটাকে আমরা রোড ম্যাপ হিসেবে বলছি। এটা করলে যে সমস্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে কি, যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার বলে যে আমি 30শে ডিসেম্বর নির্বাচন দিব, 12ই ফেব্রুয়ারি নির্বাচন দিব, তাহলে এই যে সামনের যে সংস্কার এবং রাষ্ট্রের থেমে যায়, এটা থেমে যাবে। এইখানে একটা প্রশ্ন উঠেছে, দুটো প্রশ্ন আপনার কথার রেশ ধরেই বলছি। আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করেছেন, সেটি হলো নির্বাচনের তারিখ ঘোষণা করা মানেই হলো তখন সরকার দৈনন্দিন কর্মকাণ্ডে চলে যায়, এর মানে সংস্কার স্টপ। এখন সংস্কার স্টপ করার জন্য কেউ কি নির্দিষ্ট তারিখ চাচ্ছে? একটি জিনিস। আরেকটা জিনিস হলো, সেটি হলো যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। আমরা দেখেছি যে যত রাজনৈতিক দল সেখানে গিয়েছে সবাই কিন্তু আস্থা রেখেছে জুনের মধ্যে নির্বাচন হবে, এবং প্রফেসর ইউনূস কালকে স্পষ্ট বলেছেন সেদিন যে 30 তারিখের পরে আর 1 ঘন্টাও যাবে না। কিন্তু সবাই আস্থা রেখে, সব রাজনৈতিক দল তার কথা আস্থা রেখেছে এবং তাকে বলেও এসেছে। কিন্তু কেউ যদি বলে যে ডিসেম্বরে নির্বাচন করতে হবে, তাহলে কি আমরা এটাকে ধরে নিব যে সংস্কারকে বাধাগ্রস্ত করার জন্য? এটার দুটো কারণ আছে। একটা যেটা আপনি বললেন, সংস্কার ছাড়াই নির্বাচন যদি হয় তাহলে নতুন যে সরকারটা আসবে সে সরকারের কাছে অবাধ একদম নতুন করে ফেসিবাদী বন্দোবস্ত তৈরি করার একটা স্কোপ তৈরি। আমরা তো জানি যে সংবিধানে যে অবস্থা রয়েছে সেখানে যে কোনো শাসককে ফেসিবাদী করতে পারে, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে কি, যে সেকেন্ড এজেন্ডা, মানে আধিপত্যবাদ মুক্ত যে স্বাধীন পররাষ্ট্র এবং প্রতিরক্ষা নীতি, এই নীতিটা শুরু করেছেন প্রফেসর ইউনূস সাহেব। এটা কোনোভাবেই আমাদের একটা প্রতিবেশী দেশ
সহ্য করতে পারছে না। এই জন্য তারা যেটা টার্গেট রাখছে সেটা হচ্ছে প্রফেসর ইউনূস সাহেবকে যে কোনোভাবেই হোক বিদায় করতে হবে। এখন বিদায় করার জন্যই এমন একটা কৌশল নিচ্ছে, ডিসেম্বরে নির্বাচন, প্রথমে 3 মাসের নির্বাচন, তারপরে 6 মাসের নির্বাচন, তারপরে 1 বছরের নির্বাচন, এরপরে দ্রুত, মানে এইভাবে যে অস্থিরতা তৈরি করা। আচ্ছা আপনি বলেন, একটা গার্মেন্টসে যদি বেতন না পায়, এটার সাথে প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করার কী ব্যাপার? এটা নিশ্চয়ই এই কারণেই যে উনি একজন বয়স্ক মানুষ, 84 বছর বয়স। তারপরে আমরা জানি যে ওনার স্ত্রী গুরুতর অসুস্থ, স্বাভাবিকভাবেই ওনার এখানে থাকে। এই অবস্থায় আমরা যদি এইরকম একজন ব্যক্তিত্বকে আমরা অব্যাহত চাপ তৈরি করার জন্য বাসায় ঘেরাও করার কর্মসূচি দেয়, তাহলে তো এটা ওই যে আধিপত্যবাদের যে চিন্তাটা আছে, তার মানে হচ্ছে ওনাকে খুব বিরক্ত করে দ্রুত চলে যেতে বাধ্য করা। এরকম একটা ষড়যন্ত্র ছাড়া এটার পিছনে আর কোনো কিছু কাজ করছে বলে মনে হয় না। তবে আমি বিশ্বাস করি আসলে বৈষম্য বিরোধী কোনো দলের মাঠ নেতা যারা আছে এবং অধিকাংশ নীতি নির্ধারক চাইনি যে প্রফেসর ইউনূস সাহেব পদত্যাগ করুক। এমনকি আমরা যেটা জানি, আমরা তো সাংবাদিকতার কারণে অনেক খবর রাখার প্রয়োজন হয়, এই যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনিও কোনোভাবেই চান না হচ্ছে প্রফেসর ইউনূস সাহেব নির্বাচন না করে চলে যাক। তো ফলে এখানে এক ধরনের কিন্তু ষড়যন্ত্র, এক ধরনের একটা মানে একটা উদ্দেশ্যমূলক পরিণতির দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত, এটা কিন্তু এখানে কাজ করে। মাহিন সরকার, খলিল ভাই যে কথাটা বললেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি ডিসেম্বরে নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে দেয় তাহলে নির্বাচনটা থেমে যাবে। যদি জুনে নির্বাচনে যায় তাহলে সংস্কারটা হবে। নতুন করে একটা প্রসঙ্গ আসছে, আমরা সেই বিষয়ে আলাপ করতে চাই। সেটি হলো নির্বাচন কমিশন নিয়ে আপনারা খুব সোচ্চার এবং সম্ভবত আপনারাই প্রথম মুখ খুলেছেন এবং জোরালোভাবে মুখ খুলেছেন। এবং কিছু অভিযোগ তো এসছে যে নির্বাচন কমিশন কোনো কোনো ক্ষেত্রে সরকারকেও মানতে চাইছে না। কিরকম? ক্যাবিনেট মন্ত্রিপরিষদ থেকে একটা 9টি সুপারিশ গিয়েছিল নির্বাচন কমিশনের কাছে যে এইগুলো বাস্তবায়ন করা হোক, এবং সেগুলো আইন নয়, কিছু নীতি বাস্তবায়ন করার জন্য বল, তারা আবার সেটা ফিরিয়ে দিয়েছে। এবং কেউ কেউ এই অভিযোগও তুলেছেন যে নির্বাচন কমিশন একটি দলের কথায় উদ্বোস করে। তাহলে কি হবে? দেখুন, এই সরকার যখন গঠিত হয়, বিভিন্ন রাজনৈতিক দল তাদের জায়গা থেকে এই সরকারের বিভিন্ন ক্ষেত্রে বা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা মতামত দিয়েছে। তাদের হয়তো তাদের মতাদর্শ বা সেই যারা লালন করে তাদেরকেও সেখানে রাখতে পারে, কিন্তু তাদের মূল বিষয় হলো যে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের যিনি দায়িত্ব পেলেন তার আচরণ কিন্তু নিরপেক্ষ হতে হবে। এখানে সরকার থেকে তাদেরকে নীতি বাস্তবায়ন করতে বলা হয়েছে, তারা কিন্তু ফিরিয়ে দিয়েছে। এরকম বেশ কিছু পিলো পাসিং গেম আমরা বিগত সময়ে দেখেছি। বিশেষত স্থানীয় সরকার নির্বাচনের আওয়াজটা যখন জোরালো হয়েছিল বিভিন্ন রাজনৈতিক পক্ষ থেকে, তখনও কিন্তু আমরা দেখেছি যে এই নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন সেই বিষয়টা এড়িয়ে গিয়ে নির্বাচন কমিশনার বলেছেন যে এটার সবকিছু বন্দোবস্ত করার দায়িত্ব হলো সরকারের। তো সবকিছু মিলিয়ে কিন্তু জটিল একটা পরিস্থিতি সৃষ্টির যে দায় এই নির্বাচন কমিশনারের নিতে হবে, অবশ্যই নিতে হবে। এবং ওনার নিরপেক্ষতা প্রমাণ যাচাইয়ের কিন্তু আমরা পথও বলে দিয়েছি যে যদি অতি দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হয়, তার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো যে সারা দেশে নির্বাচন কমিশন কিভাবে তাদের কাজটা করলো, পূর্বের ফ্যাসিবাদী অবস্থায় আছে নাকি চেঞ্জ হয়েছে, আর চেঞ্জ হবেই বা কিভাবে। এই নির্বাচন কমিশন যে আইনে গঠিত হয়েছে সেটি তো সেই পুরাতন ফ্যাসিবাদী আইনেই, যেটাকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল বলেছিল যে বাকশালী আইন। তো সেই বাকশালী আইনে যদি একটা নির্বাচন কমিশন গঠিত হয় তো সেটা কিভাবে বলবৎ থাকে, তার অবশ্যই সংস্কার প্রয়োজন। তো আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা কিন্তু আওয়াজ তুলেছি এবং আমরা বিশ্বাস করি যে জনগণের অধিকারের জায়গা থেকে, যেহেতু আমরা প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সফলতা লাভ করেছি, এখন রাজনৈতিকভাবে যেহেতু জাতীয় নাগরিক পার্টি আমরা গঠন করেছি, জনগণের ভোটাধিকার নিশ্চিতের কথা বললে জনগণ অবশ্যই পজিটিভ সাড়া দিবে। মাসুম রহমান খলিল, আমরা জানি এই যে সাম্প্রতিক যে বৈঠকগুলি হলো সেখানে অনেকগুলি রাজনৈতিক দলই নির্বাচন কমিশন নিয়ে আপত্তি দিয়ে এসছেন প্রধান উপদেষ্টার কাছে। আর ইতিমধ্যে এনসিবির অভিযোগ আমরা দীর্ঘদিন ধরে শুনছি এবং তারা স্পষ্ট বলেছে যে এইসি বিএনপির হয়ে কাজ করছে। এই রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন উঠিয়েছে
এর সঙ্গে তো আরও রয়েছে, সেটি হলো সংস্কারের ব্যাপারে অনেকে বলছে সংস্কার করে যাবেন, আবার কেউ কেউ বলেছেন বিচার প্রক্রিয়াটা যাতে আরো দ্রুত শুরু হয়। এখানে একটা প্রশ্ন দেখা দিয়েছে, ধরুন কোনো কারণে সংস্কারও হলো না, নির্বাচন কমিশনও কোনো পরিবর্তন হলো না, যে কোনো কারণে হোক, চাপে হোক বা অন্য কোনো কারণে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো, তখন যদি বিএনপি ছাড়া আর সবাই যদি এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে না চান অথবা সংস্কারের বাইরে রেখে নির্বাচন যদি তারা অংশ নিতে না চান, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? আসলে প্রধান রাজনৈতিক দলগুলো যদি কোনো কমিশনের অধীনে নির্বাচন করতে না চায়, সেই কমিশনের পক্ষে নির্বাচনের দায়িত্ব পালন করা সত্যিকার অর্থে খুব কঠিন। এই কমিশনের আসলে দুটো সমস্যা আর কি। একটা সমস্যা হচ্ছে কি, কমিশনের দায়িত্ব তো হচ্ছে নির্বাচন পরিচালনা করা। হ্যাঁ, এটা ঠিক আছে, আওয়ামী লীগ আমলের বা ফ্যাসিবাদী আমলের যে আইন কানুন বিধিবিধান এই অনুযায়ী নির্বাচন কমিশন গঠন হয়েছে, এটার কোনো বিকল্প ছিল না, কারণ সংস্কার তো তার আগে করা সম্ভব হয়নি, ফলে বিদ্যমান আইনেই এই কমিশন গঠন করার বিষয় ছিল। এবং এটাও ঠিক যে এই কমিশন গঠন করার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক পক্ষ থেকে, শক্তির পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবনাও আসছে, এটাও হতে পারে। কিন্তু যখনই তারা এই নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণ করলেন, তখন কিন্তু এটা সাংবিধানিক একটা বিষয় হয়ে যায় এবং তাদের আর কিন্তু নিরপেক্ষতা বজায় রাখাটা তাদের দায়িত্ব পালনের জন্য অপরিহার্য হয়ে দাঁড়ায়। তা এখন প্রশ্ন হচ্ছে, নিরপেক্ষতার বিষয়টা কেন আজকে প্রশ্নের মুখে পড়ছে, যেটা এতদিন তো পড়ে নাই? এটা দুইটা কারণে পড়ছে মনে হয়। একটা হচ্ছে কি, আসলে সংস্কার কিন্তু নির্বাচন কমিশনের নিজস্ব এখতিয়ারের বিষয় না, দায়িত্ব না। সংস্কার করবে সরকার বা রাষ্ট্র। রাষ্ট্র সংস্কার করার জন্য কতগুলো সংস্কার কমিশন তৈরি করা হয়েছে এবং তাদের কিছু সুপারিশ তৈরি করা হয়েছে, এবং সেই সুপারিশের যে স্টেক হোল্ডার, সেই স্টেক হোল্ডার কিন্তু পলিটিক্যাল পাওয়ার গভর্নমেন্ট। সুপারিশ নির্বাচনের সংস্কারের সুপারিশের স্টেক হোল্ডার কিন্তু নির্বাচন কমিশন না, কারণ তারা যে আইনটা রাষ্ট্র থেকে দেয়া হবে সেই আইন অনুযায়ী কিন্তু তারা এটা বাস্তবায়ন করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা শুরু থেকেই এই সংস্কার কমিশনের বিভিন্ন বিষয় নিয়ে খুব সোচ্চার হয়েছে এবং আপত্তি জানিয়েছে এবং কিছু বিষয় তারা রিটার্নও করেছে বাস্তবায়নের জন্য যেটা দেয়া। এই জিনিসটা মনে হয় তাদের একটু পুনরায় চিন্তা করা দরকার, এই রোলটা তাদের ঠিক হচ্ছে কিনা। আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হচ্ছে কি, প্রফেসর ইউনূস সাহেব শুরু থেকেও বলছিলেন, এখনো বলেন, ইনি এমন একটা নির্বাচন করতে চান যেটা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে। তার মানে হচ্ছে যেখানে ভোটাররা ভোট দিতে পারবে, যেখানে নির্বাচন নিয়ে কোনোদিন কারসাজি হবে না। কিন্তু এখন যে একটা প্রবণতা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বিচার বিভাগ বলি অথবা জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, সর্বত্র প্রভাব বিস্তারের যে একটা প্রবণতা দেখা যায়, এই প্রবণতার মধ্য দিয়ে যদি ইলেকশন অনুষ্ঠিত হয়, তাহলে সেই নির্বাচনটা কিরকম হবে? লেভেল প্লেইং হবে না, লেভেল প্লেইং ফিল্ড হবে না। ফলে এই জায়গাটাতে নির্বাচন কমিশনের যেমন দায়িত্ব আছে, যদি তাদেরকে এরকম একটা সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে দেয়া হয় অথবা স্টেক হোল্ডাররা যদি সিদ্ধান্ত নেয় যে স্থানীয় সরকার পরিষদ আগে করতে হবে, তাহলে এই জায়গাটাতে এই দায়িত্ব অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। এটা বলে যে না, এটা সরকারের দায়িত্ব, নির্বাচন কমিশনের না, এটার অবকাশ নেই। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি, তাদেরকে জন আস্থা তৈরি করতে হবে। জন আস্থা বলতে সাধারণ মানুষের আস্থা তো আছেই, একই সাথে ফ্যাসিবাদ বিরুদ্ধে যে রাজনৈতিক শক্তিটা নতুন পরিবর্তনটা নিয়ে আসবে, সেই পরিবর্তন সকল পক্ষের আস্থা কিন্তু তৈরি করতে হয়। এখন যদি একটা পক্ষের আমি শতভাগ আস্থা নিলাম আর একটা পক্ষ 10% সমর্থন করলো না, এই ধরনের পরিস্থিতি এই নির্বাচন কমিশন কিন্তু দায়িত্ব পালন করা খুব কঠিন। যার কারণে অলরেডি নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি আসছে, একই সাথে এটা বেশ আলোচিত একটা বিষয় হচ্ছে। আমার মনে হয় এই নির্বাচন কমিশনের দিয়েও কিন্তু নির্বাচন সম্ভব, যদি তারা তাদের সাংবিধানিক যে দায়িত্বটা আছে, নিরপেক্ষতার যে বিষয়টা আছে, কারো চাপের কাছে নথি স্বীকার না করার যে একটা বিষয় আছে। যেমন আব্দুর রউফ সাহেব, বিচারপতি আব্দুর রউফ সাহেব, উনি একটা নির্বাচন করেছিলেন, যেটা সময় বিচারপতি শাহাবুদ্দিনের সময়, এখনো কিন্তু একটা রেফারেন্স হয়ে আছে। এরকম নির্বাচন এই কমিশনের পক্ষেও করা সম্ভব, তবে মেরুদণ্ড সোজা রাখতে হবে। কেউ বললে নেতিয়ে পড়লে কিন্তু এটা সম্ভব। ক্ষমতা তো রাজনৈতিক দল না, কাজে তার জন্য সহজ। কিন্তু আমরা লক্ষ্য করছি সেটা আপনারা যেটা বলছিলেন, সেটা হলো নির্বাচন সংস্কার কমিশন করা হয়েছে, দীর্ঘদিন তারা কাজ করেছেন, তারা বিভিন্ন সুপারিশমালা করেছেন, এবং এই সব সুপারিশমালায় তো নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং লেভেল প্লেইং হয়, যারা লেভেল প্লেইং ফিল্ড হয়, যারা এই নির্বাচনে অংশ নেবে। কিন্তু প্রশ্নটা হয়েছে সেটা হলো তারা তো এই নির্বাচন সংস্কার কমিশনের কোনো কিছু মানতেই চাচ্ছে না, একটা জিনিস। আরেকটা জিনিস হলো তারা আগ বাড়িয়ে কিন্তু অনেক কথা বলছে, যেটা সরকারের বলা উচিত। এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? এটা তো আসলে তাদের প্রতি যে আস্থার ঘাটতি অথবা এটা পরিবর্তনের যে প্রসঙ্গটা আসছে, এই প্রসঙ্গ আসার কারণ তো, মূল কারণ তো ওইটাই।
ফলে তাদেরকে বেশি কথা না বলে মানে জি। দায়িত্বটা পালন করা উচিত। আর কথাও বেশি বলতে পারে, সেটা হচ্ছে নির্বাচনটাকে নিরপেক্ষ, অবাধ এবং ভোটারদের যাতে তাদের মতের প্রতিফলন ঘটে এরকম একটা নির্বাচন করার ক্ষেত্রে। তবে এখানে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি নির্বাচন কমিশনের একটা রোল তো অবশ্যই আছে। একই সাথে সরকার এবং পাওয়ার সেন্টার যেগুলো আছে দেশের, এগুলোরও কিন্তু একটা রোল আছে। জি। যেমন 2008 সালের যে নির্বাচনটা, এই নির্বাচনটা দৃশ্যত একটা নিরপেক্ষ নির্বাচন হয়েছিল, কিন্তু আসলে না। কিন্তু আসলে না। যেমন আমাদের পরিচিত অনেক সামরিক কর্মকর্তা 111-এর গভর্নমেন্টের জি, জি। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ছিল, তাদের সাথে ক্ষমতায় থাকাকালীন এবং ক্ষমতা থাকার পরে কিন্তু আমরা বিভিন্ন সময় কথা বলেছি। আমাদের উপরে যারা আধিপত্যবাদ চাপিয়ে দিতে চায়, জি জি, তাদের একটা পরিকল্পনার বিভিন্ন নীল নকশা আমরা শুনতে পাচ্ছি। নিঃসন্দেহে। এটাই উদ্বেগ। এবং প্রফেসর ইউনূস সাহেব যেটা দায়িত্ব ছেড়ে দেওয়ার যে কথাগুলো ওনার ক্লোজ সার্কেলে বলছিলেন, সেটা হচ্ছে ওই হতাশাটা। আমি তো একটা রেফারেন্স হওয়ার মতো ইতিহাসে একটা নির্বাচন করতে চাই, সেটা যদি প্রভাবিত নির্বাচন হয়, সেটা তো আমার জন্য একটা কলঙ্কের দাগ হয়ে থাকবে। মাইন সরকার, আপনারা নির্বাচন কমিশন নিয়ে আপনাদের মতামত চূড়ান্ত দিয়ে দিয়েছেন যে এই নির্বাচন কমিশনের অধীনে আপনারা কোনো নির্বাচনে যাবেন না। আপনাদের অনেকগুলো কাজ বাকি রয়েছে এখন। সেটা হলো আপনাদের নিবন্ধনের ব্যাপার রয়েছে, প্রতীকের ব্যাপার রয়েছে। সব মিলিয়ে ব্যাপারটা কেমন একটু জটিল মনে হচ্ছে না? দেখুন, একটু জটিল হতেই পারে, সেটা খুবই স্বাভাবিক। আমাদের রাজনৈতিক দলটা নতুন, তবে আমাদের রাজনৈতিক দলের সব কাজে অতি দ্রুত গতিতে এখন আগাচ্ছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করা হবে। তার মধ্যে অন্যতম আপনারা হলো, কতদিনের মধ্যে আবেদনটা করবেন আশা করছেন? এটি আমরা আপাতত 1 মাস একটা টাইম ফ্রেম নিয়েছি। 1 মাসের প্রায় শেষ দিকে এখন চলছে। তো আর কিছুদিনের মধ্যেই, হয়তো সপ্তাহখানেক বা 10 দিনের মতো লাগতে পারে। ঈদের আগেই পারবেন আপনারা? ঈদের আগে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে সাংগঠনিক যে কাঠামো দেশের বিভিন্ন জেলায় এটা বিস্তার করার জন্য, এবং যে অফিস এবং সমর্থক সহ কর্মী, নেতাকর্মী, এই সংখ্যাটা দেখানোর একটা ব্যাপার আছে। তো সবকিছু মিলে সেই কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম মাঝখানে দুটো রাজনৈতিক দল কিন্তু নিবন্ধন পেয়েছে এবং তাদের অফিস টফিস কিছু নেই, কেন্দ্রীয় অফিসে নেই। এটা কিভাবে হলো? দেখুন, এখানে অসংখ্য কথা আমাদের সেই জায়গাতেই জমা আছে যে নির্বাচন কমিশন আসলে কতটুকু নিরপেক্ষ। তো সেটি বিষয় নয়, যে শর্ত আছে আমরা আপনারা পূরণ করবেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইন মেনেই সেটি করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা আবারও একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুম রহমান খলিল, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। মাসুম রহমান খলিল, সব জায়গায় একটা হতাশার চেহারা, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে। অন্তত রাজনীতিতে সাধারণ মানুষ কিন্তু খুব একটা আশাবাদী হতে পারছে না, এবং এর জন্য মূলত রাজনৈতিক দলগুলি দায়ী। কথাটা প্রান্তিক হয়ে গেলেও এটি আসলে সত্য। কিন্তু একটা ক্ষেত্রে মানুষ কিন্তু বেশ আশাবাদী হয়েছে, সেগুলো অর্থনৈতিক ক্ষেত্রে। আমরা দেখলাম ডলারের বাজারে যে স্থিতিশীলতা, এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে 123 টাকার মধ্যে ডলার যে থেমেছে আর এদিক ওদিক হচ্ছে না, এটা খুবই ভালো লক্ষণ। এবং যখন মুক্ত বাজারে ছেড়ে দেওয়া হলো দাম নির্ধারণটা, আমরা একটু আতঙ্কে ছিলাম, কিন্তু গত 15 দিন হয়ে গেল দেখলাম যে এর কোনো নেতিবাচক প্রভাব নেই। আরেকটা যেটা সবসময় আলোচনা হয়, রিজার্ভটা বেড়েছে, এবং সবচেয়ে যেটা মানুষের মধ্যে ছিল, ব্যাংকগুলি একদম ফুকলা করে ফেলা হয়েছিল, কিন্তু সেই ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই সরকার কিভাবে এই সাফল্যটা অর্জন করতে পারলো? প্রথম কথা হচ্ছে, প্রফেসর ইউনূস সাহেব নিজে একজন অর্থনীতিবিদ
এবং বিশ্ব অর্থনীতি পরিচালনার যে নারী নক্ষত্র, এগুলো কিন্তু ওনার জানা আছে, শুধু বাংলাদেশ কেন্দ্রিক অর্থনীতিবিদ না। তো উনি যখন দায়িত্ব গ্রহণ করলেন, সবচেয়ে উদ্বেগ আতঙ্কের জায়গাটা ছিল অর্থনীতি, কারণ তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভটা সিঙ্গেল ডিজিটে নেমে নিয়ে আসছিল 10-এর নিচে। অন্যদিকে ব্যাংকগুলোকে আপনি বললেন একেবারে ফোকলা করে ফেলা হয়েছে। আসলে সত্যিকার অর্থে কি, বাংলাদেশের ব্যাংকিংয়ের ডেপোজিটে হচ্ছে 16-17 লক্ষ কোটি টাকা। এর মধ্যে একটা প্রাথমিক হিসেবে দেখা যায় যে 5 থেকে 6 লক্ষ কোটি টাকা ওই মাফিয়া যারা অভিজাত আপনি বলে অলিগার্ক বলেন আর কি, তারা বের করে নিয়ে গেছে। এবং এই যে বের করে নিয়ে যাওয়াটা, এই টাকা তো আর ব্যাংকে ফিরে আসছে না, এগুলো ম্যাক্সিমাম টাকা পাচার হয়ে গেছে, বলা হচ্ছে 4 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। তো এখন এই টাকার দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে কি ওই টাকাটা ব্যাংকে ফিরে আসছে না, ব্যাংকের টাকাটা তো রোলিং করা টাকা, তার মানে টাকা ডিপোজিটর রাখবে, সেটা ইনভেস্টমেন্ট করবেন, ইনভেস্টর আবার ফেরত দিবে, আবার নতুন ইনভেস্টমেন্ট হবে, এই সাইকেলের মাধ্যমে কিন্তু ব্যাংকটা চলে আর কি। তো যখনই এখান থেকে বড় একটা অঙ্ক বের করে ফেলা হবে, এই সাইকেলটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো স্বাভাবিক কারণে মানুষ আতঙ্কের মধ্যে ছিল, যদি 5-6 লক্ষ কোটি টাকা যদি বের করে নেওয়া হয় ব্যাংকিং সিস্টেম থেকে, তাহলে এটা মুখ থুবড়ে পড়ার কথা। কারণ এমন ব্যাংকও জানি যেগুলো হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ব্যাংক, তাদের হচ্ছে 1.5 লক্ষ কোটি টাকা ডিপোজিট আছে, একটা গ্রুপ এবং তার আশপাশের লোক সাঙ্গপাঙ্গরা 1.25 লক্ষ কোটি টাকা বের করে নিয়ে গেছে। চিন্তাই করা যায়। কিন্তু সেই ব্যাংকও কিন্তু এখন চলছে, হ্যাঁ, ঘুরে দাঁড়িয়েছে। এবং একজন ব্যক্তি 10 থেকে 12টা ব্যাংক নিয়ন্ত্রণ নিয়েছে, এবং ওই ব্যাংকগুলোর কোনো ফান্ড বলতে গেলে নাই। একটা ব্যাংকের হয়তো 50,000 কোটি টাকা ডিপোজিট আছে, এখান থেকে নিয়ে গেছে হচ্ছে 45,000 কোটি টাকা একজনই। এই অবস্থার মধ্যে আসলে ব্যাংকগুলোকে আবার একটা সিস্টেমের মধ্যে নিয়ে যাওয়া, সেটা আসলে অসাধারণ একটা অগ্রগতি। কিন্তু তার মানে কিন্তু আমাদের এই বাংলাদেশের সামনে, অর্থনীতির সামনে মানে চ্যালেঞ্জ শেষ হয়ে গেছে এমন কিন্তু না। এখন যে ইতিবাচক দিকটা আছে, এটার প্রধান কারণ হচ্ছে বৈদেশিক খাতে একটা স্থিতি চলে আসছে, নতুন করে কোনো টাকা পাচার হচ্ছে না, সরকারের যারা আছে তারা কোনো দুর্নীতি করছে না, হুন্ডি বন্ধ হয়ে গেছে, হুন্ডি বন্ধ হয়ে যার গেছে। কারণে আগে তো রেমিটেন্স বাড়ছে। হুন্ডি নিয়ন্ত্রণ করতে হচ্ছে অ্যাসালম, যে টাকা বাংলাদেশে আসতো তার বড় অংশ হুন্ডি দিয়ে আবার পাচার হয়ে যেত। এই জিনিসগুলো বন্ধ হওয়ার কারণে প্রত্যেক মাসে দেখা যাচ্ছে $2 বিলিয়ন করে আমার রিজার্ভ বাড়তেছে। রিজার্ভ বেড়ে এখন অলমোস্ট গ্রস রিজার্ভ যদি হিসাব করেন 28 পার হয়ে গেছে, 30-এর কাছাকাছি চলে গেছে। এই যে বাড়াটা, এটা হয় কি, আপনি যে একটা বললেন 123 টাকা কিভাবে ডলার স্থির আছে, স্থির থাকবে তো, এটা তো ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর তো নির্ভর করে। প্লাস এটা আমার এখনো রেমিটেন্স যেগুলো আসছে, যেমন 26 দিনে মনে হয় 27,000 কোটি টাকা আসছে, মানে 27 বিলিয়ন ডলার আসছে। আমরা ধরে নিচ্ছি এই কুরবানি ঈদের কারণে সেটি আরেকটা রেকর্ড করবে, আরো রেকর্ড করবে। তো ফলে হয় কি, সাপ্লাইটা তো অনেক বেশি, সে তুলনায় আমার ডিমান্ড তো অত বেশি না, যার কারণে রিজার্ভ বাড়তেছে এবং রপ্তানিও বেড়েছে, রপ্তানিও বাড়ছে প্রায় 9.88 এরকম। যে রিজার্ভ বাড়ার কারণে বিনিময় হারটা স্থির আছে, এবং ভাসমান বিনিময় হার, মানে বাজার ভিত্তিক বিনিময় হার করার পরেও কিন্তু কোনো অস্থিরতা দেখা যাচ্ছে না। অথচ ফেসিলিটির আমলে বাজার ভিত্তিক করার আগেই নিয়ন্ত্রিত যখন ছিল, তখনও কিন্তু 80 টাকা থেকে লাভ দিয়ে 122-23 টাকা, এমনকি 30 টাকা পর্যন্ত মার্কেটে ডলার বিক্রি হয়েছে। তো এটার কারণটা হচ্ছে গভর্নমেন্টের একটা দূরদর্শী পদক্ষেপ। কিন্তু এই যে যত টাইম যাচ্ছে না, তত ব্যাংকিং সেক্টর বিশেষ করে একটা চাপ তৈরি হচ্ছে। যেমন এই যে ডিসেম্বরের ক্লোজিংটা, এখানে দেখা গেলো যে যারা অলিগার্ক টাকা পয়সা ব্যাংক থেকে বের করে নিয়েছিল, তারা তো দিচ্ছে না, স্বাভাবিক খেলাফি হয়ে যাচ্ছে, এবং এগুলো প্রভিশন রাখার একটা বিষয় থাকে। এই সামনের জন্য কিন্তু আরেকটা বড় ধরনের চ্যালেঞ্জ কিন্তু আসছে। সমাধানটা কি? সমাধানটা হচ্ছে কি, আসলে গভর্নমেন্টকে অস্থির করা যে বিভিন্ন প্রবণতাগুলো, এগুলো বন্ধ রাখতে হবে, তা না হলে কিন্তু ইকোনমি ভালোভাবে আগাবে না। যেমন গার্মেন্টসগুলো যদি অস্থিরতা তৈরি করেন, ধরেন 1 মাসের বেতন 15 দিন দেরি হলো, আপনি ভাঙচুর করলেন, তাহলে তো গার্মেন্টসটা বন্ধ হয়ে গেল। এগুলো সমাধান না, আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে অস্থিরতা তৈরি করা, বিশেষ করে মানে শিল্প খাতে এবং অর্থনীতির খাতে যাতে অস্থিরতা তৈরি না হয় সেটা চেষ্টা করা। আর যারা টাকা লুটপাট করছে সেই টাকাটা ফিরিয়ে আনার চেষ্টা করা, তাদেরকে একটা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা। আর পলিটিক্যাল পার্টির যারা লিডার আছে, তারা যাতে কোনোভাবে কোনো লুটের আর কোনো সহযোগিতার বিনিময়ে তাদের কাছে নথি স্বীকার না করে, এটা যদি হয় তাহলে বাংলাদেশ দেখবেন অর্থনীতি, রাজনীতি সকল ক্ষেত্রে ঘুরে দাঁড়াতে পারবে। মাহিন সরকার, মাসুম খলিলি অর্থনীতির ভেতরে কিছু বললেন, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, তারা আসলে নিত্য পণ্যের দামটাকে অর্থনীতির একটা ক্রাইটেরিয়া হিসেবে দেখি। আমরা লক্ষ্য করলাম গত রমজানে মানুষে এটা টের পেল যে আসলে অবাক করা কাণ্ড ঘটলো, যে রোজার মধ্যে এবং ঈদের মধ্যে নিত্য পণ্যের দাম বাড়ে না। এটা একটা অবিশ্বাস্য ঘটনা, এবং আমরা লক্ষ্য করছি সেই ধারাবাহিকতা কিন্তু এখনো রয়েছে। মানুষের মধ্যে কিন্তু বাজারে গিয়ে হাহাকার করার যে প্রবণতা, সেটা কিন্তু নেই। কি বলবেন আপনি? অবশ্যই আমরা
সাধারণ জনগণের দৃষ্টিকোণ থেকে যদি বলি, সাধারণ জনগণ সর্বপ্রথম চায় নিরাপত্তা এবং দ্রব্যমূল্যের যে এই পতন বা উঠতি স্থিতিশীলতা চায় তারা। স্থিতিশীলতা, এই জায়গা থেকে তাদের আকাঙ্ক্ষা সর্বাগ্রে থাকে। তো আমরা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গায় পুরোপুরি সফলই বলা চলে, কারণ অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় জনগণের মধ্যে হতাশা থাকলেও এই অর্থনৈতিক স্থিতিশীলতা তারা কিন্তু ধরে রাখতে পেরেছে। অধিকন্তু এটি উন্নতি হয়েছে। বিশেষত প্রত্যেক মাসে মাসে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসীদের যে রেমিটেন্স পাঠানো, সেই রেমিটেন্সের তারা কিন্তু রেকর্ড করছে। কারণ এখন হুন্ডিতে টাকা পাঠানো এটি পরিপূর্ণভাবে বন্ধ এবং অবৈধ ঘোষণা করা হয়েছে। এখন যেটা আরেকটা বিষয় হলো এই সরকারের প্রতি তাদের আস্থাটা রয়েছে। তাদের আস্থা আছে, ব্যাপক জনসমর্থন আছে, মানে যারা প্রবাসী তারা। তো সেই জায়গা থেকে এই সরকারের যে অর্থনৈতিক সাফল্য এটি হচ্ছে। তার পাশাপাশি এই সরকার আমার মনে হয় যে বেশ কিছু অলিগার্ক যে প্রতিষ্ঠান সেগুলোর উপরে কর্তৃত্ব স্থাপন করতে পেরেছে। আমরা দেখেছি বিগত সময়ে কারা খুব বেশি অর্থ পাচার করেছে, সিন্ডিকেট যারা সেই দেশের syndicate ভেতরে, তাদেরকে কিন্তু ধরতে পেরেছে এবং তাদের অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এবং তারা কিন্তু রাষ্ট্রায়ত্ত হয়ে গেছে অনেকেই। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই সরকার যে অর্থনীতিকে যেভাবে নিয়ন্ত্রণ করছে, এর পরবর্তীতে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা একটা শক্ত অর্থনৈতিক ভিত্তির উপরে দাঁড়াতে পারবে এবং বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। মাসুমন খলিল, আপনি বলছিলেন যে টাকা যারা লুট করেছে ব্যাংক থেকে সেই টাকা ফেরত আনা কঠিন, কিন্তু আমরা একটা ভালো খবর শুনলাম ব্রিটেনে। আসলে রাজনৈতিক ডামাডোলের কারণে এই খবরটা এত বেশি ফলো করে প্রচার হয়নি। গার্ডিয়ান খুব ব্যাপকভাবে নিউজ করেছে এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে যারা পতিত ফেসিস্টের সহকারী তাদের সন্তানদের সম্পত্তি সেখানে বাজেয়াপ্ত করা হয়েছে। এটাকে নিশ্চয়ই ইতিবাচক দিক বলবেন? হ্যাঁ, অবশ্যই ইতিবাচক দিক। এটা কিন্তু প্রফেসর ইউনূস সাহেবের কারিশমা, ওনার পক্ষে এটা সম্ভব। অন্য কাউকে যদি এখানে প্রধান উপদেষ্টা করা হতো তাহলে কিন্তু এটা সম্ভব ছিল না। এখন প্রফেসর ইউনূস সাহেব যদি একটা আন্তর্জাতিকভাবে রিকোয়েস্ট করে, এটা জাতিসংঘ মূল্য দেয়, এটা আমেরিকা মূল্য দেয়, এটা ব্রিটেন মূল্য দেয়, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো মূল্য দেয়, একের সাথে চায়নাও মূল্য দেয়। এই মূল্য দেওয়ার কারণেই কিন্তু আমরা এই আশাবাদ তৈরি করতে পারতেছি যে পাচার হওয়া টাকা ফেরত পাওয়া যাবে। অলরেডি সরকার একটা উদ্যোগ নিয়েছে। আমার ধারণা এটার ক্ষেত্রে যদি ইউনূস সাহেবকে আমরা সময় দিই, সমর্থন দেই এবং একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করার সুযোগ দেয়, তাহলে এটা সম্ভব, টাকা আবার ফিরে আসতে পারে। মাসুমন খলিল এবং মাহিন সরকার, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।